গুড মর্নিং। আজকে আমরা মিউচুয়াল ফান্ডের যে সিরিজটা কন্টিনিউ চলছিল তারই পরের ভিডিওতে আমরা আজকে কন্টিনিউ করছি। আজকের ভিডিওর কোশ্চেনটা হচ্ছে, আর মিউচুয়াল ফান্ড সেফ? মিউচুয়াল ফান্ড কি সেফ, সুরক্ষিত, সেটা নিয়ে আলোচনা করব। তো দেখুন, সুরক্ষিত কি সুরক্ষিত নয় সেটা ডিপেন্ড করছে আপনার মেন্টাল সেট আপের ওপরে। আপনি যদি মিউচুয়াল ফান্ডের কোনো একটা ইকুইটি অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করে থাকেন আজ, এবং আপনার হঠাৎ করে টাকার ডিমান্ড হয়েছে, আপনি রিডিম করতে চাইছেন এক সপ্তাহ পরে, তাহলে দেখতে পাচ্ছেন মার্কেট সেই সময় ডাউন আছে 20% বা মেবি 10% ডাউন। তো আপনার ইকুইটি অ্যাসেট ক্লাসে যে টাকাটা ছিল সেটা কিন্তু মার্কেটের রেসপেক্টে একটা নেগেটিভ রিটার্ন দেবে, এবং আপনি এখান থেকে যদি জাজমেন্ট দেওয়ার চেষ্টা করেন মিউচুয়াল ফান্ড সেফ কি সেফ নয়, তাহলে আপনার লাগতে পারে যে হ্যাঁ, আমার 1 লাখ টাকা ইনভেস্টেড ছিল, 90,000 হয়ে গেছে, মিউচুয়াল ফান্ড ইজ ভেরি আনসেফ, মানে এটা সুরক্ষিত নয়, আমার টাকাটাকে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রয় করে দিয়েছে। তো মিউচুয়াল ফান্ড সম্বন্ধে আপনাকে একটু স্টাডি করতে হবে, জানতে হবে প্রোডাক্ট সম্বন্ধে, এবং সময়সীমা যদি আপনি নির্ধারণ করে দিতে পারেন তাহলে এই অ্যাসেট ক্লাস থেকে আপনি পজিটিভ রিটার্ন নিয়ে যেতে পারেন। সমীক্ষায় দেখা গেছে যে 7 বছর যদি কোনো পার্টিকুলার ইনভেস্টর মিউচুয়াল ফান্ড হাউসকে ইকুইটি অ্যাসেট ক্লাসে যদি সময় দিয়ে থাকে, সেখানে রিটার্ন নেগেটিভ রিটার্ন আসার সম্ভাবনা ক্লোজ টু 0%। আপনি যে অর্থটা নেক্সট 3 বছর আপনার 3 বছরের মধ্যে কাজে লাগবে বা দরকার পড়বে, সেই অর্থটা কোনো রকমভাবে মিউচুয়াল ফান্ড হাউসে যাবে না, মাথায় রাখবেন। হ্যাঁ, মিউচুয়াল ফান্ড হাউসে যাবে, বাট মিউচুয়াল ফান্ড হাউসের ডেট অ্যাসেট ক্লাসে যাবে। 3 থেকে 5 বছর যদি আপনার সময়সীমা থাকে, তাহলে এই টাকাটা হাইব্রিড ফান্ডে যাবে। হাইব্রিড ফান্ড মিনস কিছু পার্সেন্টেজ ইকুইটি অ্যাসেট ক্লাসে, মানে শেয়ার মার্কেটের ভোলাটিলিটি, কিছু পার্সেন্টেজ টাকা বা অর্থ সেখানে যাবে, কিছু অর্থ ডেট অ্যাসেট ক্লাস, সেটা হচ্ছে বন্ড মার্কেট বা ফিক্সড ইনকাম সিকিউরিটি, কর্পোরেট বন্ড, গভর্নমেন্ট সিকিউরিটি, ডিবেঞ্চার, এই সমস্ত অ্যাসেট ক্লাসে কিছু পার্সেন্টেজ যাবে। সুতরাং এটা হাইব্রিড ফান্ড ক্যাটাগরির মধ্যে আসে, এবং যে টাকাটা 5 বছরের অধিক সময়সীমা যে টাকাটার আছে, দ্যাট মিনস এই টাকাটা আমার 5 বছরের মধ্যে কোনো কাজে লাগবে না, সেই টাকাটা পিওর ইকুইটি অ্যাসেট ক্লাসে যাবে। এটাই শেয়ার মার্কেটের ভোলাটিলিটিকে কাজে লাগিয়ে অ্যাটলিস্ট দেশের জিডিপি 6 থেকে 7% এবং ইনফ্লেশন 6 থেকে 7%, 12 থেকে 14% রিটার্ন আপনি এখান থেকে চোখ বন্ধ করে পেতে পারেন। এখানে আহামরি স্টাডি দরকার পড়ে না, শুধুমাত্র একটা ইন্ডেক্স ফান্ডে যদি আপনি ইনভেস্ট করেন, আপনি নিফটি 50 ইন্ডেক্স যে রিটার্ন দিয়ে গেছে লাস্ট 40 বছরে প্রায় 13%, 13.5%, আপনি কিন্তু এই রিটার্ন পেতে পারেন। এর জন্য আপনাকে কোনো মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজার বা কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের কাছে যাওয়ার দরকার নেই। এই চ্যানেলের মাধ্যমে আপনারা সেই সব বিষয়গুলো সম্পর্কে জানবেন, কোথায় কিভাবে কত পার্সেন্ট মানি ইনভেস্ট করা উচিত, এবং সেই মানিটাকে কিভাবে কন্ট্রোল করতে হয়, এভরিথিং আমি এই চ্যানেলের মাধ্যমে দিয়ে যাব। আপনাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে, শুনতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে। আমার এই চ্যানেলটার একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য হচ্ছে মিনিমাম 1 কোটি মানুষকে কর্মসংস্থান এবং 10 কোটি মানুষকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করানো, সেলফ সাফিসিয়েন্ট বানানো, সেলফ এমপ্লয়েড বা বিজনেস গাইডেন্স দিয়ে তাদেরকে একটা স্বয়ংসম্পন্ন বানানো। বাট যারা অলরেডি একটা সাকসেসফুল বিজনেসম্যান, তাদের জন্য নয়, তারা শুধুমাত্র ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে যে সমস্ত প্যারামিটারগুলো দরকার হয় সেটা নিয়ে সেই আলোচনা, সেই সিরিজটা দেখতে পারে, বা লাইফটাকে আরও সিম্পল করতে গেলে যে ধরনের কোয়ালিটি
লাইফ স্পেন্ড করতে গেলে যে সেট আপ দরকার হয় সেটা দেখতে পারে। সো এই ভিডিওতে আমরা মিউচুয়াল ফান্ড সেফ কি সেফ নয়, সেফ তার জন্য নয় যে হচ্ছে এটাকে ভুল ইন্টারপ্রেট করে বা যে অ্যাসেট ক্লাসের সময়সীমা মিনিমাম 5 বছর দেওয়া উচিত সেখানে 1 বছর সময়ের মধ্যে তার টাকাটা রিডিম করার ব্যাপার থাকে, তার জন্য কিন্তু এটা সেফ নয়। এবং এটা সেফ এই কারণে আমরা বলতে পারবো কারণ এটা হচ্ছে ভারত সরকারের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে যে সেবি আছে, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, তারই একটা এন্টিটি মিউচুয়াল ফান্ড হাউস, যেটাকে রেগুলেটেড করা হয় সেবি দ্বারা। এবং টোটাল মার্কেটটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রেগুলেশনের আন্ডারে থাকে। সমস্ত ফান্ডে ইনভেস্ট করার একটা গাইডলাইন আছে, সেই গাইডলাইনের বাইরে কোনো মিউচুয়াল ফান্ড হাউস বা কোনো মিউচুয়াল ফান্ড ম্যানেজার যেতে পারে না। কোনো একটা অ্যাসেট বাই করার আগে একটা পারমিশন নেওয়ার ব্যাপার থাকে এবং অ্যাজ পার দ্য গাইডলাইন যদি কোনো রকম রুলস ভায়োলেট হয় সেটা কিন্তু ট্রাস্টি, যে মিউচুয়াল ফান্ড হাউসের ট্রাস্টি থাকে, তারা কিন্তু এটাকে নজরদারি চালায়। যেমন আপনার মানবাধিকার দপ্তর থেকে হিউম্যান রিসোর্স, যে অ্যাকচুয়ালি কোনো রকম কারোর যদি পার্সোনাল বেনিফিট বা কোনো রকম কারোর যদি ক্ষতি হয়, মানবাধিকার দপ্তর থেকে যেমন সব কিছু দেখা হয়। বা একটা কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট এখানে আছে, যেখানে আপনার আপনি অ্যাজ এ ক্লায়েন্ট ওখানে কমপ্লেন রেজিস্টার করতে পারেন কোনো ফান্ড ম্যানেজারের এগেনস্টে, ফান্ড হাউসের এগেনস্টে, বা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারের এগেনস্টে, বা আপনার উপরে কোনো একটা যে কোনো একটা ফাইন্যান্সিয়াল ফ্রড হয়েছে সেটা আপনি কিন্তু ওখানে কমপ্লায়েন্স ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে পারেন বা কমপ্লেন করতে পারেন, তার এগেনস্টে একটা সলিউশন আপনি পেতে পারেন। যেমন ব্যাংক হচ্ছে আরবিআই, আপনার যদি কোনো রকম ফাইন্যান্সিয়াল ফ্রড হয় আপনি আরবিআইকে বা কমপ্লেন ডিপার্টমেন্টে গিয়ে কমপ্লেন করতে পারেন। এখানেও কিন্তু কমপ্লেন করার জায়গা আছে এবং এটা সম্পূর্ণ ভারত সরকারের রেগুলেটেড একটা মার্কেট। এবং আপনি যদি নির্ধারিত করে দেন সময়সীমা, তাহলে একটা ডিস্ট্রিবিউটার বা আপনার অ্যাডভাইজারের সুবিধা হয় কোন অ্যাসেট ক্লাসে আপনার পয়সাটা, আপনার টাকাটাকে ইনভেস্ট করতে হবে সেটা বুঝতে, এবং সেই অনুযায়ী আপনি যদি চলেন এখান থেকে আপনি কখনো নিরাশ হবেন না। 12 থেকে 15% রিটার্ন যদি আপনি এক্সপেক্ট করেন, এই ফান্ড হাউস আপনাকে তুলনামূলক বেশি রিটার্ন দেবে। কারণ মাথায় রাখবেন, বেসমার্ক ক্যাটাগরিকে বিট করাই হচ্ছে ফান্ড ম্যানেজার কাজ। ফান্ড ম্যানেজার যদি এটাকে না করতে পারে তাহলে তার জবের কোনো রকম কোনো সুরক্ষা বা সেফটি থাকে না, কারণ তার কাজটাই হচ্ছে অ্যাটলিস্ট বেঞ্চমার্ককে বিট করার তার কাজ। ওকে, তো মিউচুয়াল ফান্ড হাউস খুবই একটা সেফ অ্যাসেট ক্লাস। এখানে ভারতবর্ষে প্রতিটা স্যালারিড পার্সন বা এডুকেটেড পার্সন যারা টিয়ার 1 সিটিতে থাকে, যারা ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস যাদের মধ্যে আছে, তারা সবাই কিন্তু পিসফুলি এসআইপির মাধ্যমে, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে তাদের লাইফের যে ফাইন্যান্সিয়াল গোল সেটা সিকিউর করছে। আপনি এইটা জেনে রাখুন, আপনার কাছে এই প্রোডাক্টটা কখনো পৌঁছায়নি, কারণ এই প্রোডাক্টে যে পার্টিকুলার মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার হোক বা যারা এই পার্টিকুলার প্রোডাক্টের উপরে কাজ করে, তাদের বেনিফিট খুবই নগণ্য। সুতরাং আপনার কাছে গিয়ে এই পার্টিকুলার সার্ভিসটা দিয়ে আসা সম্ভব নয়। আপনার বাড়িতে এলআইসির এজেন্ট বা কোনো একটা ইন্স্যুরেন্স এজেন্ট পৌঁছে গেছে এবং আপনাকে বারবার কনভিন্স করার চেষ্টা করেছে যে একটা এলআইসি আপনি করুন, আপনার লাইফের ইন্স্যুরেন্স প্রোডাক্ট আপনাকে কিন্তু বিভিন্নভাবে পুশ করার চেষ্টা করা হয়েছে। কারণ সেখানে যে এজেন্ট, সেই এজেন্টের কিন্তু একটা ভালো মাপের কমিশন থাকে, যেটা দিয়ে তার ফ্যামিলিকে রান করানো সম্ভব হয়। বাট এখানে যে ধরনের যে শ্রেণীর মানুষ কাজ করে, তারা যদি আপনার বাড়িতে গিয়ে এই সার্ভিসটা দিতে হয়, তাকে সার্ভিস চার্জ দিতে হবে। প্লিজ মাথায় রাখুন এটা, কারণ তার যাওয়া আসার যে খরচ সেটাও কিন্তু এখান থেকে পাওয়া যায় না। সুতরাং আপনাকে ইনিশিয়েটিভ নিতে হবে, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছে আপনাকে যেতে হবে, তাহলে এটা সম্ভব। যেমন এমবিবিএস ডক্টর আপনার বাড়িতে গিয়ে সার্ভিস দেয় না, আপনাকে যেতে হয়, সার্ভিস চার্জ দিয়ে তার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, নিয়ে আপনাকে ওই পার্টিকুলার প্রবলেমটার সমাধান করতে হয়। সেখানে এখানেও এমন জিনিস, আপনাকে এগিয়ে আসতে হবে, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছে আসতে হবে, আপনার লাইফের প্ল্যান করতে হবে, আপনার যে ফাইন্যান্সিয়াল গোলগুলো আছে সেটা মিট করার জন্য কী সময়সীমা আছে সেগুলো সব কিছু জেনে একটা ফাইন্যান্সিয়াল রিপোর্ট তৈরি হবে, যেটা অবশ্যই একটা সেবি রেজিস্টার্ড রিসার্চ RIA রিসার্চ অ্যানালিস্ট
তার একটা রিপোর্ট হবে, এবং তারপরেই গিয়ে আপনার প্ল্যানিংগুলো করতে হবে। তো এখানে একটা ডক্টরকে যেমন ফিস দিয়ে আপনাকে সার্ভিস নিতে হয়, এখানেও ঠিক সেরকমই সার্ভিস। আপনি যদি মনে করেন আমার বাড়িতে এসে কেউ ফ্রি অফ কস্ট সার্ভিস দিয়ে যাবে, আপনি ভুল ভাবছেন। এবং আপনি জেনে রাখুন, আমাদের দেশে মিউচুয়াল ফান্ড হাউসের মাধ্যমে যে একটা জেনারেশনাল ওয়েলথ করা যায় বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করা যায়, তার উদাহরণ আপনার সামনে, ক্যামেরার সামনে আমি কথা বলছি। আমি কিন্তু এই ফান্ড হাউসের মাধ্যমে আমার জীবনের একটা টাইম ইনভেস্ট করে আমি কিন্তু অ্যাচিভ করেছি ফাইন্যান্সিয়াল ফ্রিডম। এবং উদাহরণস্বরূপ আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আমার কোনো একটা ফান্ড সে কীভাবে পারফর্ম করেছে, কি ছিল, কি হয়েছে, এবং সেখান থেকে আপনারা অনেক বেশি মোটিভেশন পাবেন। বাট ইন ফিউচার সেটা দেখাবো, আমার সঙ্গে থাকতে হবে। আপনি এটুকু মাথায় রাখবেন, আপনার লাইফের গোল আপনাকে নির্ধারণ করে আপনাকে এগিয়ে আসতে হবে, কেউ আপনাকে এই গাইডটা করতে যাবে না। এবং এই হাউসের মাধ্যমে একটা বিরাট অ্যামাউন্টের মানুষ যারা কিন্তু কর্মসংস্থান তাদের চলছে, এই হাউসে যারা জব করে তাদের। এবং একটু গুগল করলে দেখতে পাবেন 23% রিটার্ন নিপ্পন ইন্ডিয়া গ্রোথ ফান্ড 1995 সালে 1 লাখ টাকা, 1923 সালে সম্ভবত 29 বছরে 4,60,00,000 টাকা। এটা কিন্তু হিস্ট্রি আছে এর একটা। তো মিউচুয়াল ফান্ড সেভ, সেটা কিন্তু আমাদের লাস্ট প্রায় 30 বছরের একটা ইতিহাস আছে। সেগুলো ঘাটলে কিন্তু মিউচুয়াল ফান্ড হাউস থেকে কি ওয়েলথ ক্রিয়েশন করা যায় কি যায় না সেটা কিন্তু জানা যায়। একটু পড়াশোনা করতে হবে, একটু ঘাটতে হবে, গুগল করতে হবে। এবং ডিএসপি মিউচুয়াল ফান্ডের যে চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও বলতে পারেন, যে উনি চিফ ইনভেস্টমেন্ট অফিসার কল্পেন পারিক স্যার বলেছেন যে একটা জেনারেশনাল ওয়েলথ তৈরি করতে 20 বছর সময় লাগে, এবং সাধারণ মানুষের এটা বুঝতেই 20 বছর সময় লেগে যায় যে এইভাবে অ্যাসেট বা ওয়েলথ করা যায়। তো আমরা সবসময় এই ভুলটা করতে থাকি। প্লিজ এই ভুলটা করবেন না। যত সম্ভব তাড়াতাড়ি সম্ভব আপনি স্টার্ট করুন, 500 টাকা দিয়ে শুরু করুন, প্রোডাক্টগুলো সম্বন্ধে জানুন। এটা আপনার লাইফের একটা আশীর্বাদ। আপনি যদি ধৈর্য ধরে 15-20 বছর ইনভেস্ট করেন মাত্র 500,000 টাকায়, সেটা যে অ্যামাউন্ট তৈরি করে, সেই অ্যামাউন্ট দিয়ে রিটায়ারমেন্ট প্ল্যানিং করা যায়। আলোচনা করব, কন্টিনিউ থাকবে এই সিরিজটা। তো আপনাদের কোনো কোয়ারি থাকলে অবশ্যই করুন, আর কমেন্ট বক্সে জানান, বা কোনো রকম কোনো সাজেশান দরকার হলে রেজিস্ট্রেশন লিঙ্ক প্রোভাইড করা আছে, সেখানে রেজিস্টার করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে।